করোনায় একদিনে শনাক্তের রেকর্ড ৫,৩৫৮, আরও ৫২ মৃত্যু, ৩১ জেলায় উচ্চ সংক্রমণ। অর্ধেক আসনে গণপরিবহন সংকট, স্বাস্থ্যবিধি নিয়ে সন্তোষ, নৌযানেও ৬০% ভাড়া বৃদ্ধি। হুকুমদাতাদের বিরুদ্ধেও মামলা হবে বললেন আইজিপি, তাণ্ডবের নেপথ্যে আইএসআইয়ের মদতপুষ্ট জামায়াত। ৫ এপ্রিল থেকে D8 সম্মেলন, রোহিঙ্গা সংকট নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বাংলাদেশ। থাই সীমান্ত থেকে শরণার্থীদের পুশব্যাক, জঙ্গলে আত্মগোপনে কারেনরা, নেপিদোতে বিক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, পশ্চিমবঙ্গে নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম, তৃণমূল ও বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। করোনা সংক্রমণের ২৮৯তম দিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। একদিনে শনাক্ত হয়েছে ৫,৩৫৮, মারা গেছে ৫২ জন। এর মধ্যে ঢাকা বিভাগেই ৩৪, মোট মৃত্যু ৯,০০০ ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণ হার বেড়ে ১৯.৯০%। ৩১ জেলাকে উচ্চ সংক্রমণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যু, ভাঙছে পুরনো রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২৮৯তম দিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। ২২৪টি ল্যাবে ২৬,৯৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৫,৩৫৮। মোট শনাক্ত ৬,১১,২৯৫। ২৪ ঘণ্টায় ৫১ জন হাসপাতালে ও ১ জন বাসায় মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে ৯,০৪৬। একদিনে সুস্থ হয়েছে ২,২১৯ জন। বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় ৬০ ঊর্ধ্ব ৩০ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছেন ৩৪ জন। করোনায় দৈনিক সংক্রমণ হার বেড়ে ১৯.৯০%। কমেছে সুস্থতার হার ৮৮.৭৩%। মৃত্যুহার ১.৪৮%। এই পর্যন্ত শনাক্তের হার ১৩.০৯%। জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখের শনাক্ত ৩,৫৮৯.৩৮, সুস্থ ৩,১৮৪.৮৪ এবং মৃত্যু ৫৩.১২। মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট সহ দেশের ৩১ জেলায় কোভিড-১৯-এর উচ্চ সংক্রমণ চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এখন আমরা সচেতন না হই তাহলে কিন্তু সবকিছু মিসম্যানেজমেন্ট হবে, যেটা আমরা আমেরিকাতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি যে হসপিটাল পেশেন্ট নিতে পারছে না। তো যাতে করে সেই অবস্থায় না যায় আমাদের কিন্তু এখনই সেই ইনিশিয়েটিভ নিতে হয়েছে। সেই জন্য সামান্য ভোগান্তি হলে সকলকে বুঝতে হবে যে আসলে আপনার অপ্রয়োজনে বাইরে আসার দরকার নাই। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারের দেয়া 18 নির্দেশনা অধিকাংশ প্রতিষ্ঠান মেনে চলছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। 2 দিনে যথেষ্ট সচেতনতা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের মফস্বল শহরেও। কিন্তু স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে রাজধানীতে বেশিরভাগ বাসই অর্ধেক যাত্রী নিয়ে চলছে। ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহী যাত্রীরা, তবে পরিবহন সংকট থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে কর্মজীবীদের। আর রেলের আগাম টিকিট বিক্রি হওয়ায় আগের নিয়মে চললেও ৫ এপ্রিল থেকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই চলবে ট্রেন। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেয়ার শর্তে লঞ্চ ভাড়াও ৬০% বৃদ্ধি করা হয়েছে। সাইদুল ইসলামকে সাথে নিয়ে তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। এ অবস্থায় ৬০% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়। বেশিরভাগ বাসই অর্ধেক আসন ফাঁকা রাখছে। সমস্যা হলো ভাড়া বাড়তি দিতে যাচ্ছে না, আর আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি।
ভাড়া ডবল, 2 সিটে একজন ভাড়া ডবল। তবে অফিসগামী মানুষের চাপে বাসে উঠতে না পেরে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই। তারা জানান পর্যাপ্ত পরিবহন না থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে। এত যাত্রী ভোগান্তির শেষ নাই। অর্ধেক করে দিছে না, যার জন্য যাত্রীদের সমস্যা। অনেক ব্যাপক ভোগান্তি, গাড়ি তো ভাড়া বেশি, হঠাৎ করে মানুষের জানে অনেক মানুষের গাড়ির স্বল্পতা, গাড়িতে সিট থাকলেও নিচ্ছে না, নিলেও ভাড়া দ্বিগুণের বেশি নিচ্ছে। নির্দেশনা আসার আগেই রেলের আগাম টিকিট বিক্রি হয়েছে। এই জন্য 4 এপ্রিল পর্যন্ত আগের নিয়মেই চলবে ট্রেন। তবে স্টেশনে ঢুকতে স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হচ্ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় স্বাস্থ্যবিধির কিছুটা লঙ্ঘন হচ্ছে। তবে কেউ টিকিট ফেরত দিতে চাইলে দিতে পারবেন বলেও জানান তিনি। প্রচলিত নিয়ম অনুযায়ী 10 দিন আগে টিকিট বিক্রি হতো, সে কারণে 4 তারিখ পর্যন্ত আমাদের অনেক টিকিট বিক্রি আছে। আশা করি 4 তারিখের পরে অর্থাৎ 5 তারিখ থেকে আমাদের কোনো ডাবল পাশাপাশি আসনে যাত্রী দেখবেন না। এদিকে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করে বৃহস্পতিবার থেকে লঞ্চের ভাড়া বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। কালকে থেকে আমাদের ভাড়াও বাড়বে, পরিবহনও বাড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা লঞ্চে উঠবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এতে নৌপথে ভাড়া 60% বাড়ানো হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান কলঙ্কিত করতেই দেশের বিভিন্ন স্থানে হামলা হয় বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন হেফাজত জামায়াতের তাণ্ডবে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিন হেফাজত সারা দেশে তাণ্ডব চালায়। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে থানায় হামলা চালিয়েছে তারা। এর আগেও থানায় হামলা চালিয়েছে, ডাক বাংলোতে আক্রমণ করেছে, ভূমি অফিসে আক্রমণ করেছে। আইজিপি বলেন, ইন্ধন এবং মদতদাতাদের বিরুদ্ধেও মামলা হবে। যারা অনস্পট হামলা করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের তদন্তের সময় যারা যারা নির্দেশ দিয়েছেন তারাও আসবেন, অসুবিধা কি? এদের সঙ্গে কি আপনারা একটু যদি আমরা ফিরে তাকাই তাহলে তো আপনার কানেকশনটা কোথাও আমরা জানি, আপনারা সবাই জানেন এবং নতুন প্রজন্ম জানে। মূলত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে বিভিন্ন স্থানে তাণ্ডবের পেছনে মূল ভূমিকা আইএসআইয়ের মদতপুষ্ট জামায়াতে ইসলামীর। দ্য ইকোনমিস্ট টাইমসের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারীদের ভেতরে ঢুকে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামাত ও শিবিরের ক্যাডাররা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে তারা। জামাত শিবিরের নেতারাই জঙ্গি সংগঠনগুলোর মূল নেতৃত্বে বলেও উঠে আসে প্রতিবেদনে। বিস্তারিত জানাচ্ছেন আজহারুল ইসলাম। দেশের বিভিন্ন স্থানে এভাবেই তাণ্ডব চালায় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী। দ্য ইকোনমিক টাইমসের এই প্রতিবেদনে বলা হয়, এই তাণ্ডবের পেছনে ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট জামাতে ইসলামী। বাংলাদেশে ভারত বিরোধী প্রোপাগান্ডা সৃষ্টিতে অতীতেও আইএসআই জামাতকে ব্যবহার করেছে। মূলত নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে আন্দোলনকারীদের ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে নাশকতা চালায় জামাত শিবিরের ক্যাডাররা। সূত্র উল্লেখ করে ইকোনমিক টাইমস জানায়, জামাতের মতো স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতাকে এখনও মেনে নিতে পারেনি। জামাত শিবির জনগণকে বিভ্রান্ত করতে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও উঠে আসে প্রতিবেদনে। এক্ষেত্রে জামাতের ফেসবুক পেজ বাঁশের কেল্লার নামও তুলে ধরা হয়। শুধু বাঁশের কেল্লাই নয়, এরকম আরও কিছু পেজ থেকে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়ানো হয় বলেও প্রতিবেদনটিতে বলা হয়। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতা, যুদ্ধাপরাধের বিচার বানচালের অপচেষ্টা এবং সবশেষে ভারত বিরোধিতার নামে হেফাজত জামায়াতের তাণ্ডবে সমর্থন ছিল বিএনপির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিয়ে তাণ্ডবের পর হেফাজত জামায়াতের হরতালকে যৌক্তিক বলেই থামেনি। সরকারকে দোষারোপ করে বিক্ষোভ কর্মসূচি দিয়ে বিএনপি প্রমাণ করল হেফাজতের সাথেই আছে তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতার নামে জ্বালাও পোড়াওয়ের ঘোষণা আগে থেকেই দিয়ে রেখেছিল হেফাজতের মামুনুল হকরা। স্বাধীনতা নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেনি তারা। বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বাধীন করে ছাড়বে।
এরপরই দেশের বিভিন্ন স্থানে হামলার শুরু। ২৬ থেকে ২৮ মার্চ ৩ দিন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ ও মাগুরার বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজত। তাদের সাথে যোগ দেয় স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের নেতাকর্মীরা। থানা, রেল স্টেশন, ভূমি অফিস, প্রেস ক্লাব, পৌরসভা, ফায়ার সার্ভিস, আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি ও প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। হামলা থেকে বাদ যায়নি ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর। ব্রাহ্মণবাড়িয়া ও মাগুরায় দুটি মন্দিরও জ্বালিয়ে দেয় সাম্প্রদায়িক গোষ্ঠী। মোদির সফরের বিরোধিতা করে বিএনপি কোনো কর্মসূচি না দিলেও গোপন তৎপরতা ছিল। নিপুণ রায় ও আরমানের ফাঁস হওয়া অডিওর সূত্র ধরে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। মোদি বিরোধী কর্মসূচিতে বিএনপির সমর্থনের বিষয়টি পরিষ্কার হয় ২৯ মার্চ। তাণ্ডব নিয়ে মুখে কুলুপ আটলেও হেফাজত জামায়াতের বিক্ষোভ দমনে সরকারের সমালোচনা করে দলটি। এই সরকার কোনোভাবেই ভারতের কাছে বা অন্যান্য দেশগুলোর কাছ থেকে আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো আদায় করে দিতে পারছে না। তবে রাষ্ট্র ও সরকার বিরোধী তাণ্ডবের পেছনে বিএনপির সমর্থন আছে বলেই মনে করে আওয়ামী লীগ। ৭১ সেই রাজাকাররা কেউ হেফাজত নামে, কেউ নিজামী ইসলাম নামে, কেউ মুসলিম লীগ নামে নতুন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে হেফাজত জামায়াত ও তাদের নেপথ্য মদতদাতারা যে অজুহাতেই অরাজক পরিস্থিতি তৈরি করুক না কেন, ইসলাম তা সমর্থন করে না বলে মন্তব্য করলেন এই ইসলামী চিন্তাবিদ। ফাসাদ তৈরি করা বা একটি দেশে বা একটি রাষ্ট্রে এমন কিছু বিশৃঙ্খলা তৈরি করা যেটা জনজীবনে অত্যন্ত কষ্টকর হয়, ইসলাম কোনোভাবেই বিশৃঙ্খলা, জ্বালাও পোড়াও, তারপরে এই যে হরতাল জাতীয় যার মাধ্যমে ব্যাপক ক্ষতি হয় মানুষের, সেটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। হিংসা বিদ্বেষ ছড়িয়ে যারা শান্তি বিনষ্ট করতে চায় তাদের কাছ থেকে দূরে থাকার আহ্বান তার। দীপু সারোয়ার, ২১ টেলিভিশন, ঢাকা। ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে D8 সম্মেলন। এতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা নতুন স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগও এবারের সম্মেলনের প্রধান বিষয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক ও ইরান উন্নয়নশীল এই ৮ রাষ্ট্রের জোট D8। এ জোটের সম্মেলন হওয়ার কথা ছিল গত বছর ৩০ থেকে ৩১ মে। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে সেই সম্মেলন পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে আগামী মাসে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। কি থাকছে এবারের সম্মেলনে তা জানাতেই পররাষ্ট্রমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। এ সময় ঘুরে ফিরে আলোচনায় আসে রোহিঙ্গা সংকট। আমরা সূচি সরকারের অবস্থান দেখেছি, তার সরকারে আমরা তার জন্য রাস্তায় ডিমনস্ট্রেশন করেছি বহু বছর, কিন্তু সেই সূচি সরকার যখন সরকারে আসলেন তখন মানবতা সেইখানে আপনার লঙ্ঘিত হলো, তার কখনো টনক নড়ে নাই। যে এই তখন এই মায়ানমারের লোক রোহিঙ্গাগুলো যখন আপনার কষ্টে আছে, একজনও তাদের সপক্ষে আসে দাঁড়ায় নাই। রোহিঙ্গাগুলোর স্বদেশে গিয়ে সুন্দর জীবন যাতে তারা পালন করতে পারে, সেই জন্য অবশ্যই একটা প্রস্তাব থাকে। বাণিজ্য ও সহযোগিতার সম্ভাবনা থাকলেও এখনও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি G8 সদস্যরা। এবারের সম্মেলনে বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান মন্ত্রী। আমাদের ঢাকা ডিক্লারেশনে ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড এর উপর আমরা যথেষ্ট জোর দেব, এবং তার সাথে আমরা টেকনোলজি ইনোভেশনটা, সেই ইনোভেশনের মাধ্যমে আমরা কিভাবে এই আমাদের ট্রেড ইন ইনভেস্টমেন্ট বাড়াতে পারি। আগামী 2 বছরের জন্য D8 এর সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। আপনি ঠিকই বলেছেন যে যুক্তরাষ্ট্র। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। দ্বৈত পাসপোর্টধারীর সংখ্যা ১৩,৯৩১, হাইকোর্টে তালিকা দাখিল। করোনার সংক্রমণ বাড়ায় নতুন সময়সূচি, অমর একুশে গ্রন্থমেলা চলবে ৩.৫ ঘন্টা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা ৭টার ২১ সংবাদে।
সরকারের পদত্যাগের আহ্বান বিএনপির অগণতান্ত্রিক আচরণ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি ব্রিফিংয়ে তিনি বলেন, মেয়াদ শেষ হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি নেতারা সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন, যা হাস্যকর এবং অগণতান্ত্রিক, অসাংবিধানিক। সরকার নির্দিষ্ট মেয়াদের জন্য ক্ষমতা এসেছে। মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আর নির্বাচন হবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক সেভাবেই বাংলাদেশেও নির্বাচন হবে। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ম রেজাউল করিম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এই হুঁশিয়ারি দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ যারা ধ্বংস করতে চাইবে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনাকে চেনেন না, মুক্তিযুদ্ধের আদর্শের আওয়ামী লীগকে চেনেন না, বর্তমান সরকারকে চেনেন না। যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে। যারা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা, আত্মঘাতী, বঙ্গবন্ধুকে আঘাত করবে, স্বাধীনতার স্বপ্নে আঘাত করবে, তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 13,931 জন দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ তালিকা দাখিল করেন। এর আগে অর্থ পাচারকারীদের তালিকা চাওয়ার পর গত 21 ডিসেম্বর দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন। কানাডা সহ দেশের বাইরে অর্থ পাচারকারীদের নাম, ঠিকানা সহ সকল তথ্য চেয়ে গত 22 নভেম্বর আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। তেরো 13,931 জনের একটা তালিকা আমরা অ্যাটর্নি জেনারেল অফিসে পেয়েছি। তা আমরা এটার অ্যাফিডেভিট কমপ্লিট করে আমরা আগামী যেদিন এই মামলাটা শুনানির জন্য আসবে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি SM মুজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে সেদিন আমরা জমা দেব। শত বর্ষে শত আশা শিরোনামে দেশের 50টি স্টার্ট আপে 100 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে সরকারি অর্থায়নের যৌথ পুঁজি প্রতিষ্ঠান স্টার্ট আপ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির 500 কোটি টাকার তহবিল খরচ হবে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনীতে, যেখানে তরুণ উদ্যোক্তারা নতুন কর্মক্ষেত্র ও কর্মসংস্থান সৃষ্টি করছে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রযুক্তি উদ্ভাবন, অর্থনৈতিক মুক্তি ও ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে কাজ করছে এমন নতুন উদ্যোক্তাদের কাজের পরিধি বাড়াতে 100 কোটি টাকা বিনিয়োগ করছে সরকার। আইসিটি মিলনায়তনে সরকারি অর্থায়নের যৌথ পুঁজি প্রতিষ্ঠান স্টার্ট আপ বাংলাদেশ প্রথম সিরিজে 7 প্রতিষ্ঠানকে দেয় 15 কোটি টাকা। পর্যায়ক্রমে আরও 43টি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। What could be the best way to celebrate but to invest and trust in our young entrepreneurs, the startups who are flag bearers of this country to the global market. প্রতিষ্ঠিত নয় এমন তরুণ উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হবার কথা জানান সংশ্লিষ্টরা। We need to provide support to those who are in need of support. Who have very good ideas, scalable ideas, but can't progress due to traditional financing arrangement that we have in this country. নবীন উদ্যোক্তারা এই বাণিজ্য সম্ভাবনা কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আইডিয়েশন থেকে বিজনেস মডেল এবং ফান্ডিং থেকে শুরু করে মার্কেটে যাওয়ার জন্য যে ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতাই আমরা স্টার্ট আপ বাংলাদেশ থেকে আপনাদেরকে করব। সম্ভাব্যতা যাচাই শর্তে 50 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করা হবে। একসাথেই শুরু হয়েছে এবং আমরা আগামী দিনে সফল হব এই প্রত্যাশাই করি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
রাত ৮টার পর দোকান বন্ধ রাখতে হবে। সিটি কর্পোরেশনের এমন নির্দেশনা এখনো পৌঁছায়নি রাজধানীর মার্কেট শপিং মলে। তাই রাত ১০টা ১১টা পর্যন্ত খোলা থাকছে বিপণী বিতান। তবে নির্দেশনা আসলে তা মানা হবে বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা। এমন পরিস্থিতিতে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা তাদের। বলছেন রাত ১০টা পর্যন্ত খোলা রাখা গেলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। গত ২৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিপণী বিতানগুলো রাত ৮টার পর বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিল। রাত ৮টার মধ্যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান পাট আমরা বন্ধ করতে চাই। ৮ দিন পরও ব্যবসায়ী সমিতির নেতাদের কাছে কোনো নির্দেশনা পৌঁছেনি। অনেক ব্যবসায়ী জানেনই না সিটি কর্পোরেশনের এমন নির্দেশনা আছে। রাত ১০টা ১১টা পর্যন্ত দোকান খোলা রাখছেন তারা। আমাদের মার্কেটে কি কর্তৃপক্ষ থেকে এরকম কোনো ডিসিশন পাইনি আমরা এখনো। করোনা সংক্রমণ ঠেকাতে জনস্বার্থে রাত ৮টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ আসলে তা পালন করা হবে। তবে এই সিদ্ধান্তে যে আর্থিক ক্ষতি হবে তাতে অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে বলে জানান দোকান মালিকরা। তো অবশ্যই ক্ষতি হবে, কারণ যেহেতু এখানটা সামনে রমজান মাস, একটা সবারই, শুধু আমাদের না, সবারই একটা ব্যবসায়িক সিজন এটা। এবছরে যদি আপনার ওই ধরনের টাইম বাইন্ডিং করে দেয় অথবা লকডাউন বা ওই ধরনের কোনো পরিকল্পনা সরকার করে, তাহলে আমাদের আর দাঁড়ানোর মতো সক্ষমতা থাকবে না। ব্যবসায়ী নেতারা বলছেন রমজান মাসে ইফতারের পর রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখলে ব্যাপক ক্ষতি হবে। তবে নির্দেশনা পেলেই বাস্তবায়ন শুরু করবেন বলে জানান তারা। রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি তাদের। এই বছর আমাদের ব্যবসায়িক পরিস্থিতি খুবই খারাপ, সেক্ষেত্রে এরকম কিছু আসলেও আমাদের জন্য আসলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন আমরা হব। রোজার দিনে সাধারণত এই ইফতারের পরেই মানুষ একটু কেনাকাটা করতে বের হয়, এক শ্রেণী মানুষ। সেটা আমরা একটু দাবি জানাবো যেন সেটা আমাদেরকে একটু 10টা পর্যন্ত করে দেওয়া হয়। এদিকে অনেক ক্ষেত্রে মার্কেট শপিং মলে সামাজিক দূরত্ব না মেনেই চলছে বেচা বিক্রি। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। সময়সূচি কমল অমর একুশে গ্রন্থমেলার। এখন থেকে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত মেলা চলবে। আর ছুটির দিন খুলবে বেলা ১১টায়। তবে নতুন সূচিতে খুশি নন প্রকাশক, পাঠক, দর্শনার্থীরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ১৪তম দিনে পরিবর্তন এলো অমর একুশে গ্রন্থমেলার সময়সূচিতে। করোনার ঊর্ধ্বমুখীতে সরকারের ১৮ দফা নির্দেশনা মানতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বুধবার মেলার শুরুতেই জানানো হয় এখন থেকে রাত ৮টার পরিবর্তে মেলা চলবে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত। আর মেলায় প্রবেশ করা যাবে বেলা ৩টা থেকে ৬টার মধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ এসছে যে সন্ধ্যের পরপরই মেলাটা বন্ধ করে দিতে। তো সেটা ৬:৩০ সময় আমরা মেন গেট বন্ধ করে দেব এবং ৬:৩০টার মধ্যে পুরো এলাকাটা খালি করে দেব। তবে এমন সিদ্ধান্তে হতাশ প্রকাশকরা। আর্থিক ক্ষতির আশঙ্কা তাদের। ৬:৩০ থেকে ৮টা ৮:৩০ পর্যন্ত রেগুলার ক্রেতা থাকে। ৩টা থেকে শুরু না করে সেটা ৪টা থেকে শুরু করতো, বা 5টা থেকে শুরু করে 3 ঘন্টা 3.5 ঘন্টা রাখলেও বিক্রেতা যারা আছে তাদের উপকার। রাস্তায় প্রচুর মানুষের সমাগম দেখতে পারবেন। এখন একটা প্যান্ডামিক সময় চলছে, কিন্তু এর মানে তো এই না যে শুধু বইমেলাকে কেন্দ্র করে এটা অফ করে দিতে হবে। এদিকে বুধবার অনেকটাই জমজমাট ছিল একুশে গ্রন্থমেলা। তবে অনেকের মধ্যেই ছিল স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক ব্যবহারে অনীহা। বইমেলা আসলে তো অবশ্যই খুবই ভালো লাগে। মানে অনেক অফিস করে আসে, তাদের জন্য এটা আসলে কোয়াইট ডিফিকাল্ট 6:30 বন্ধ করে ফেলা। যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য যদি সেটাকে একটু ছাড় দেওয়া হয় তার জন্য আমার জন্য মনে হয় ভালো হয়। যেটা হলে দেশের অবস্থা ভালো হবে, সেটা মেইনটেইন করে চলাই বেটার। গল্প, উপন্যাস, কবিতা সব মিলিয়ে এদিন মেলায় এসেছে 97টি নতুন বই। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। পুঁজিবাজারে বিনিয়োগ সুরক্ষায় আসছে বহুমাত্রিকতা, আইনি কাঠামো ও নীতিমালা প্রণয়নের সুপারিশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। করোনা মহামারীর মধ্যেও ২০২০ সালে ২৮,০০০ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। রাজধানীর
ফ্যালকন হলে বিমান বাহিনীর 44তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনারে বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবত বলেন, অপারেশনাল উড্ডয়নের পাশাপাশি মহামারী মোকাবেলায় বিভিন্ন মিশনেও অংশ নিয়েছে বিমান বাহিনী। অ্যানালগ ব্যবস্থা থেকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় উত্তরণ করায় মানসম্পন্ন জনবল নিশ্চিত করতে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবত। ইনভেস্টর্স প্রোটেকশন ফান্ড ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ পুঁজিবাজার বিশ্লেষকদের। এছাড়া আইনি কাঠামো ও নীতিমালা প্রণয়নের পাশাপাশি বিনিয়োগের ঝুঁকির বিষয়টিও বিবেচনার সুপারিশ তাদের। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, ফান্ডটির ব্যবহার ও ব্যবস্থাপনায় থাকবে বহুমাত্রিকতা। আইনি বিধিবিধানের মাধ্যমে মুনাফার প্রকৃত মালিকদের স্বার্থ সংরক্ষণ করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। কোম্পানির সদিচ্ছার অভাব, বিনিয়োগকারীর মৃত্যু, ঠিকানা পরিবর্তন সহ নানা কারণে অনেক ক্ষেত্রে ডিভিডেন্ড ওয়ারেন্ট শেয়ার হোল্ডারদের কাছে পৌঁছায় না, যা ফেরত আসে সংশ্লিষ্ট কোম্পানির অ্যাকাউন্টে। নগদ ও স্টক মিলিয়ে এ ধরনের অবন্টিত মুনাফার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। ইনভেস্টর্স প্রোটেকশন ফান্ড গঠনের মাধ্যমে এসব অবন্টিত মুনাফা পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায় বিএসইসি। ইতিমধ্যে আইনি বিধিবিধানের খসড়া তৈরি হয়েছে, তবে সাধারণ বিনিয়োগকারীরা প্রকৃত মালিকের কাছেই এসব মুনাফা পৌঁছানোর পক্ষে। এই ডিভিডেন্ডটা কেন বিও অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় না? যদি আইনগত কোনো সমস্যা থাকে আইনটা পরিবর্তন করলেই পারে। বিও অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টে যদি টাকা চলে আসে ডিভিডেন্ডের টাকাটা, তাহলে তো অন্য কোথায় যাচ্ছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইনি কাঠামো তৈরির পাশাপাশি ঝুঁকিমুক্ত খাতে এ অর্থ বিনিয়োগ হতে পারে। এছাড়া এককভাবে কোনো প্রতিষ্ঠানকে এত বড় ফান্ডের দায়িত্ব দেওয়া ঠিক হবে না বলেও মত তাদের। কোম্পানি থেকে টাকা আনার জন্য এবং যে ইনভেস্টরের টাকা আনছেন সেই কারণে একটা আইন লাগবে। দ্বিতীয়ত হইল যে আপনি যাকে দিবেন XYZকে দিয়ে কোনো লাভ হবে না, বিকজ ওখানে লস হয়ে গেলে আপনি কি করবেন। সো ইট হ্যাজ টু বি এ সিকিউর প্রোডাক্ট, একটা বন্ড হইতে পারে। যদি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এই ডিভিডেন্ড যেটা নাকি ডিস্ট্রিবিউট করা যাচ্ছে না একটা ফান্ডে নিয়ে বলা হোক যে যারাই চাইবে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকস তারাই এই ফান্ড থেকে অল্প সুদে নিয়ে বাজারে ইনভেস্টমেন্ট করবে। এদিকে বিএসইসি বলছে, আইনি সুরক্ষা থাকায় কোনোভাবেই অবন্টিত মুনাফার প্রকৃত মালিকরা বঞ্চিত হবেন না। পাশাপাশি কাঠামোগত বহুমাত্রিকতা থাকবে ইনভেস্টর্স প্রোটেকশন ফান্ডের ব্যবস্থাপনা ও ব্যবহারে। এই ডিভিডেন্ডের মালিকানা কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান এটিকে বাজেয়াপ্ত বা নিয়ে চলে যাচ্ছে না, এটি কেবলমাত্র স্থানান্তরিত হচ্ছে। এটার জন্য আমরা একটি খুবই দক্ষ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির স্ট্রাকচার তৈরি করেছি, যেটি আমাদের আইনের মধ্যে আছে এবং সেটির মাধ্যমে এটি পরিচালিত হবে। সেখানে বিসেক যেমন সংযোজিত থাকবে, একই সাথে সংযোজিত থাকবে বিভিন্ন ধরনের পুঁজিবাজার জনিত যে সমস্ত প্রতিষ্ঠান। পুঁজিবাজারে প্রায় 3,500 বিও অ্যাকাউন্ট স্থগিত অবস্থায় রয়েছে, যাতে পাওয়া গেছে এ বিপুল পরিমাণে অবন্টিত মুনাফার খোঁজ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, কমেছে লেনদেনের পরিমাণও। বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া 348টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 11টির, কমেছে 257টির, আর অপরিবর্তিত ছিল 80টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 94 পয়েন্ট কমে নেমে আসে 5,278 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 560 কোটি 25 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 36 কোটি 97 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় একদিনে শনাক্তের রেকর্ড 5,358, আরও 52 মৃত্যু, 31 জেলায় উচ্চ সংক্রমণ। অর্ধেক আসনে গণপরিবহন সংকট, স্বাস্থ্যবিধি নিয়ে সন্তোষ, নৌযানেও 60% ভাড়া বৃদ্ধি। হুকুমদাতাদের বিরুদ্ধেও মামলা হবে বললেন আইজিপি, তাণ্ডবের নেপথ্যে আইএসআই এর মদতপুষ্ট জামায়াত।
5 এপ্রিল থেকে D8 সম্মেলন, রোহিঙ্গা সংকট নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বাংলাদেশ। থাই সীমান্ত থেকে শরণার্থীদের পুশব্যাক, জঙ্গলে আত্মগোপনে কারেনরা, নেপিদোতে বিক্ষোভ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।